কাজের জায়গায় নিরাপদ থাকার উপায় হচ্ছে নিজের কাজের প্রতি মনোযোগ দেয়া আর ভেবে কাজ করা। একে অন্যের দিকে খেয়াল রাখলেই দিনের শেষে আমরা সবাই নিরাপদে বাড়ি ফিরতে পারবো। আর আপনি যার হয়ে কাজ করুন না কেন, আমাদের সবাইকে নিরাপত্তামূলক নিয়ম মেনে চলতেই হবে। আর আগামী কিছু মিনিট আমরা সেই নিয়মগুলো নিয়েই কথা বলবো। তো প্রথমেই আসুন কথা বলি কাপড় নিয়ে। কাজে যাওয়ার আগে কাজের পোশাক ঠিকমতো পরতেই হবে। যা পরতেই হবে তা হলো শক্ত টুপি, লম্বা প্যান্ট, শক্ত কাজের বুট যেটা পিছলে যাবে না, হাতাওয়ালা শার্ট, সেফটি ভেস্ট অথবা উজ্জ্বল রঙের শার্ট, আর চোখ বাঁচানোর সরঞ্জাম। সেফটি হেলমেটটা ভালো করে দেখে নিতে হবে। ওতে কোনো ফুটো থাকলে বা কোথাও ছেঁড়া থাকলে বদলে নিতে হবে। সাধারণ কাজের দিনে চোখের সামনে অনেক কিছুই থাকতে পারে, যেমন উড়ন্ত কণা, স্ফুলিঙ্গ বা রাসায়নিক পদার্থের ছিটে। চোখ বাঁচানোর সরঞ্জাম সবসময় পরতেই হবে, যেমন সেফটি চশমা, গগলস, পুরো মুখ ঢাকা শিল্ড অথবা সবগুলোই। এমন অনেক কাজই আছে যেখানে সেফটি গ্লাস বা গগলস পরার পরেও পুরো মুখ ঢাকা শিল্ড পরতে হয়। যদি আপনি কিছু কাটতে বা ওয়েল্ডিং করতে যান, তখন চোখে বিশেষ নিরাপত্তামূলক সরঞ্জাম পরতেই হয়। শ্রবণ নিরাপত্তামূলক যন্ত্র পড়তে হয় শব্দ দূষণ থেকে বাঁচতে। যদি মাত্র 3 ফুট দূরে দাঁড়ানো কারো কথা চিৎকার ছাড়া বোঝা না যায়, তাহলে অবশ্যই শ্রবণ সুরক্ষামূলক যন্ত্র পড়তেই হবে। এই সুরক্ষামূলক যন্ত্র 2 রকমের, ইয়ার প্লাগ আর ইয়ার মাউথ। কিছু কাজের ক্ষেত্রে আবার দুটোই পড়তে হয়। খোলা কানে কখনোই এই আওয়াজ সহ্য হবে না। যদি এমন শব্দের মধ্যে সুরক্ষা ছাড়া থাকা হয়, তাহলে কানের স্থায়ী ক্ষতি হয়ে যাবে। হাতের গ্লাভস বা দস্তানাও পরতে হবে কাজের ধরন অনুযায়ী। ভারী গ্লাভস রুক্ষ বা ধারালো প্রান্ত, অমসৃণ স্থান আর কাঠের কুচি থেকে বাঁচাবে। অনেক মানুষই জানে না যে ভেজা কংক্রিটে চামড়ার ক্ষতি হতে পারে। এতে চামড়ায় অস্বস্তি আর জ্বালা পোড়া হতে পারে। তাই কংক্রিট নিয়ে কাজ করার সময় রাবারের গ্লাভস পরতে হয়, আর অবশ্যই রাবারের বুটও পরতে হয়। যদি হাতে বা শরীরে আর কোথাও ভেজা কংক্রিট লাগে, তাহলে সাথে সাথে জায়গাটা ধুয়ে ফেলতে হবে। আর আপনি যদি অম্ল, ক্ষারী বা দ্রাবক পদার্থ নিয়ে কাজ করেন, তাহলে অবশ্যই যথোপযুক্ত গ্লাভস পরতে হবে। আংটি বা অন্য কোনো গয়না খুলে রেখে কাজ করা ভালো, বিশেষ করে যেগুলো কোথাও আটকে গিয়ে দুর্ঘটনা সৃষ্টি করতে পারে। গলায় মালা থাকলে অবশ্যই তা শার্টের ভেতরে থাকতে হবে। আর চুল বড় থাকলে অবশ্যই তা গুটিয়ে শক্ত টুপির ভেতরে রাখতে হবে। এগুলো করতে হবে কারণ এগুলো যেন কোনো ঘূর্ণায়মান যন্ত্রে আটকে না যায়। আমাদের প্রজেক্টে অনেক রকম বড় আর ভারী মেশিন ব্যবহার করা হয়। প্রত্যেকটারই আলাদা আলাদা বিপদের সম্ভাবনা আছে। আপনার সেফটি ভেস্ট বা শার্টের কারণে মেশিন অপারেটর আপনাকে দেখতে পাবে। আর যেখানেই থাকুন না কেন, চতুর্দিকে নজর রাখবেন, কারণ নির্মাণাধীন স্থানে কোনো যন্ত্রের সাথে বা মাল ভর্তি ক্রেনের সাথে ধাক্কা লাগার কারণে সবচেয়ে বেশি মানুষ মারা যায়। কাজের নিরাপত্তা নিয়ে আলোচনা করার জন্য সাপ্তাহিক টুলবক্স স্টকে আপনাকে থাকতেই হবে। এই টুলবক্স স্টক আপনার জন্যই। যদি আপনার নিরাপত্তা নিয়ে কিছু বলার বা জানার থাকে, টুলবক্স স্টকের সময়েই তা বলতে পারবেন। আর যে বিষয়টা আপনাদের জানা থাকা দরকার, তা হচ্ছে আমাদের ড্রাগ আর অ্যালকোহল পলিসি। খুব সাধারণ ব্যাপার। আমরা চাই না কাজ করার সময় আপনারা কোনো রকম ড্রাগ বা অ্যালকোহল সেবন করেন। এটা আপনার জন্য বিপজ্জনক আর আপনার সাথে সবার জন্য বিপজ্জনক। কিছু সময় হয়তো আপনার কোম্পানি আপনার ড্রাগ আর অ্যালকোহল টেস্ট করতে বলবে। যদি আহত হন বা কোনো দুর্ঘটনার সাথে জড়িত হন, তাহলে অবশ্যই আপনার ড্রাগ আর অ্যালকোহল টেস্ট হবে। না বলার সুযোগ নেই। এটা কোম্পানির সময়ের মধ্যে হবে আর এটা বাধ্যতামূলক। আপনার রেজাল্ট যদি পজিটিভ আসে বা যদি পরীক্ষা করতে অস্বীকৃতি জানান, তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি চাকরিও চলে যেতে পারে আপনার। এবং পরিষ্কারভাবে বলতে চাই, কাজের স্থানে কোনো রকমের অস্ত্র নিয়ে আসা যাবে না কোনোভাবেই। প্রজেক্ট ক্রাইসিস আর ইমার্জেন্সি রেসপন্স প্ল্যান আপনাকে জানায় কোন জরুরি অবস্থা হলে কি করতে হবে, যেমন প্রাকৃতিক দুর্যোগ বা আগুন, কোনো বিপজ্জনক পদার্থের ছড়িয়ে যাওয়া বা অন্য কোনো দুর্যোগ। যারা ইনসিডেন্ট কমান্ডার বা ইমার্জেন্সি কোঅর্ডিনেটরের ভেস্ট পরা থাকবে, তারা শুধু বিপদের সময় না, বরং কোনো প্রশ্ন থাকলেও আপনাদের সাহায্য করবে। কাজের মান বা বিপদের আশঙ্কায়ও তাদের রিপোর্ট করতে পারবেন। পুলিশ বা অন্যান্য জরুরি বিভাগের লোক ছাড়া শুধু এরাই আপনাদের বিপদের সময় নির্দেশনা দিতে পারবে। এরকম ভেস্ট পরা লোকের নির্দেশনা ছাড়া নিজের মতো করে কিছু করা শুরু করবেন না। সব রকমের আঘাতের ব্যাপারে আমাদের জানাতে হবে, যেন আমরা আপনাদের সকল প্রয়োজনীয় সাহায্য করতে পারি। বিপদে পড়তে পড়তে বেঁচে গেলেও সেটা আমাদেরকে জানাবেন, যেন ভবিষ্যতে আমরা আবার এমন হওয়াটা ঠেকাতে পারি। এমন অনেক কাজই আছে যেখানে আপনাকে মুখোশ পরতে হবে। আপনাকে আগে জানতে হবে আপনি কী ধরনের উপাদান নিয়ে কাজ করছেন, তারপর সেটার উপযুক্ত মুখোশ বেছে নেবেন। এই মুখোশ আপনাকে ধুলা, ধোঁয়া আর কুয়াশা থেকে বাঁচাবে। তবে মুখোশটা অবশ্যই কাজের সাথে মানানসই হতে হবে। যদি আপনি বুঝতে না পারেন কী ধরনের মুখোশ পরতে হবে, সেক্ষেত্রে আপনার ফোরম্যানকে জানান। সে নিরাপত্তা বিভাগ থেকে জেনে আপনাকে জানাবে। সবচেয়ে প্রচলিত মুখোশ হচ্ছে ডাস্ট মাস্ক। তবে যে ধরনের মুখোশই হোক, তা মুখের চারপাশে ভালো করে এঁটে থাকতে হবে। আর তার জন্য মুখে দাড়ি থাকা চলবে না। মুখোশের 2টা ফিতাই ঠিক করতে হবে, আর নিঃশ্বাসের জায়গাটা নাকের উপরেই রাখতে হবে।
যদি আপনার আশপাশের সবাই মুখোশ পরে কাজ করে তাহলে আপনাকেও মুখোশ পরতেই হবে। প্রায় 1000 কর্মী প্রতি বছর কাজের সময় মারা যায়, মানে প্রতিদিন অন্তত 3 জন করে মারা যাচ্ছে, আর তার 1/3 মারা যাচ্ছে পড়ে গিয়ে, যেগুলো প্রতিরোধ করা সম্ভব এবং করা উচিত। যে কোনো জায়গা যেটা 6 ফুটের বেশি উচ্চতার, সেখানে কাজ করতে গেলে নিরাপত্তা সহকারে করতে হবে, তা সেটা ঘরের ভেতরের গর্ত হোক বা কোনো বিল্ডিংয়ের বাইরের জায়গা হোক। পতন ঠেকানোর সবচেয়ে প্রচলিত উপায় হচ্ছে গার্ডরেল। গার্ডরেল তৈরি করতে হবে হয় কাঠ দিয়ে আর নয়তো তারের দড়ি দিয়ে। উপরের রেলটা হবে মাটি থেকে 42 ইঞ্চি উঁচুতে, আর থাকবে মাঝের রেল আর একটা টোবোর্ড। গার্ডরেল সরিয়ে ফেললে অবশ্যই একটা বিকল্প পতন নিরোধ ব্যবস্থা রাখতে হবে। কোনো জায়গায় অনিরাপদ রেখে 1 সেকেন্ডের জন্য কোথাও যাওয়া যাবে না। জায়গা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই গার্ডরেল আবার বসিয়ে যেতে হবে। যদি কাজের জায়গাটিতে গার্ডরেলের নিরাপত্তা যথেষ্ট না হয়, যদি মেঝের ফাঁকা জায়গার কাছে মইয়ের কাজ করতে হয়, তাহলে অবশ্যই যথাযথ পতন নিরোধ যন্ত্র পড়তে হবে। পতন নিরোধের আরেকটি প্রচলিত পন্থা হচ্ছে পার্সোনাল ফল অ্যারেস্ট সিস্টেম। এতে থাকে একটি হার্নেস, একটি ল্যানিয়ার্ড বা প্রত্যাহারযোগ্য লাইফলাইন, আর একটি অ্যাটাচমেন্ট পয়েন্ট। আপনার হার্নেস আপনাকে রোজ পরীক্ষা করতেই হবে, কাটা ছেঁড়া বা ফিতের ক্ষতের জন্য। বাকল, স্ন্যাপ হুক আর সেফটি ল্যাচ সব কিছুই প্রত্যেকবার পরার আগে পরীক্ষা করে দেখতে হবে। কোনো কিছু ভাঙা বা নষ্ট থাকলে সেটা ব্যবহার না করে তখনই ফোরম্যানকে দিয়ে দেবেন, যেন সেটা অন্য কেউ ব্যবহার করতে না পারে। পতন নিরোধ হার্নেস পরার জন্যে প্রথমে কোমরের বাকলটা আটকাতে হবে, তারপর বুকের বাকলটা, আর তারপর 2 পায়ের বাকলগুলো, আর সবশেষে ভালো করে দেখতে হবে সব শক্ত হয়ে আটকানো হয়েছে কিনা। ফল অ্যারেস্ট সিস্টেমের সবচেয়ে জরুরি অংশ হচ্ছে অ্যাটাচমেন্ট পয়েন্ট। একটি সাধারণ নিয়ম হলো অ্যাঙ্করেজ পয়েন্টকে সর্বোচ্চ ওজনের দ্বিগুণ ওজন সহ্য করার সক্ষমতা থাকতে হবে। বেশিরভাগ পতন নিরোধ প্রস্তুতকারকদের মতে এই ওজনটা সর্বনিম্ন 3600 পাউন্ড। যদি আপনার মনে হয় যে আপনার এই অ্যাঙ্কর এই ওজন নিতে সক্ষম না, তাহলে আপনার ফোরম্যানকে জানান। সবসময় চেষ্টা করবেন আপনার মাথার ওপরে পয়েন্টটা বাঁধতে, আর আপনার পতন যেন 6 ফুটের বেশি না হয়। কোনো দেয়াল বা থাম বেয়ে ওঠার সময় হয় প্রত্যাহারযোগ্য লাইফলাইন ব্যবহার করতে হবে, নয়তো ডাবল টাই অফ ব্যবহার করতে হবে। প্রত্যাহারযোগ্য লাইফলাইন, যেটাকে অনেকে ইয়ো বলে, হয় দেয়ালের উপরের দিকে বাঁধা থাকবে, নয়তো উঁচু মাচাতে বাঁধা থাকবে। আপনাকে সেটাতে নিজের হার্নেসটা আটকে চড়া শুরু করতে হবে। কাজ শেষ হয়ে গেলে অবশ্যই প্রত্যাহারযোগ্য লাইফলাইনটা খামের নিচের দিকে আটকে রাখবেন, যেন সেটা পরবর্তী কর্মী ব্যবহার করতে পারে। প্রত্যাহারযোগ্য লাইফলাইন না থাকলে ডাবল টাই অফ পদ্ধতি ব্যবহার করতে হবে, আর সেটার জন্য লাগবে 2টি ল্যানিয়ার্ড। যদি আপনি 2টি ল্যানিয়ার্ড ব্যবহার করে কোথাও চড়তে চান, তাহলে প্রথম ল্যানিয়ার্ডটা যত উঁচুতে সম্ভব বাঁধতে হবে, তারপর সেই বাঁধা জায়গাটা কোমর উচ্চতায় রেখে দ্বিতীয় ল্যানিয়ার্ডটা আরও যত উঁচুতে সম্ভব বাঁধতে হবে, আগের ল্যানিয়ার্ডের হুকটা খোলার আগেই। এভাবেই কাজের জায়গায় ওঠা না পর্যন্ত করতে হবে, আর নামার সময়েও একইভাবে উল্টো পদ্ধতিতে নেমে আসতে হবে। আর সবশেষে নিয়ন্ত্রিত এলাকা বা ওয়ার্নিং লাইন বা ব্যারিকেড, এগুলো ব্যবহার করা হয় মানুষজনকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দূরে রাখার জন্য। আর এই এলাকাতে আপনি যখন থাকবেন তখন সম্পূর্ণ নিরাপত্তা মেনে চলতে হবে। মই ব্যবহারের সময় দেখে নিতে হবে মইয়ের ধাপ বা কোথাও ভাঙা বা বাঁকা অংশ আছে কিনা। থাকলে সেটা ব্যবহার করবেন না, বাতিল সরঞ্জামের সঙ্গে রেখে আসবেন। মইয়ে চড়ার আগে নিশ্চিত হতে হবে যে মইটা সমান স্থানে বসেছে, মইয়ের সাইড ব্রেসগুলো লক হয়েছে। আর কখনোই সবচেয়ে উপরের 2টি ধাপে দাঁড়াবেন না। যদি এক্সটেন্ডেড মই ব্যবহার করে থাকেন, তাহলে মইয়ের হুকগুলো নিখুঁতভাবে সেট করতে হবে, আর মইটাকে বেঁধে নিতে হবে। মইয়ে চড়ার সময় 2 হাত দিয়ে ধরে উঠতে হবে। যন্ত্র বা অন্যান্য জিনিস বালতিতে করে বা রশিতে বেঁধে টেনে তুলতে হবে। মইয়ে ওঠা বা নামার এটাই সবচেয়ে নিরাপদ পদ্ধতি, আর সব সময় 1 হাতে মই ধরে রাখতে হবে। মইয়ে কাজ করার বা ওঠানামার সময় ধাপের দিকেই মুখ করে থাকতে হবে। আমাদের কাজের সাইটে অনেক রকম গর্ত থাকতে পারে, যেগুলোর মাপ কয়েক ইঞ্চি থেকে কয়েক ফুট পর্যন্ত হতে পারে। আপনাকে নিশ্চিত করতে হবে যে সেগুলো ঠিকমতো চিহ্নিত করা বা ঢেকে রাখা হয়েছে, নয়তো এগুলো ভয়ানক ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। সেসব গর্ত কেবল ঢেকে দিলেই হবে না, নিশ্চিত করতে হবে যে গর্তগুলো ঠিকমতো ঢাকা হয়েছে, আর এগুলোকে অবশ্যই চিহ্নিত করে দিতে হবে। অনেক কাজের জন্য আপনাকে মাচাতে উঠতে হতে পারে, সেটা আপনাকেই পরীক্ষা করে নিতে হবে। নিশ্চিত হতে হবে যে সেটা ঠিকমতো গাঁথা আছে আর সমান আছে। আর যদি সেটা 2 সেকশনের বেশি উঁচু হয়, তবে সেটা অবশ্যই বাঁধা থাকতে হবে। তারপরে যেটা অবশ্যই দেখতে হবে তা হলো তক্তা আর বাকি অংশগুলো ভালো আছে আর বোর্ডগুলো শক্ত আছে। আর এটাও নিশ্চিত করতে হবে যে খোলা জায়গাগুলোতে গার্ড রেল আছে আর ক্রস ব্রেস করা আছে। একটা প্রজেক্ট ভালো মানের করতে গেলে সম্পূর্ণ টিমের কাজ ভালো হতে হয়। বিল্ডিংয়ের প্রত্যেকটা অংশ গুরুত্বপূর্ণ। আজকে যে কংক্রিট নিয়ে আপনি কাজ করছেন, পরে সেটার প্রভাব পড়বে মেঝে, মিলওয়ার্ক বা যন্ত্রপাতি প্রতিস্থাপনের মানে। যেসব প্রজেক্টে আপনারা কাজ করবেন সেগুলোর একটা পরীক্ষামূলক নকল তৈরি করা থাকবে।
আমাদের প্রতিস্থাপনের আগে মিটিংগুলোতে হয়তো আমরা কম্পিউটারে 3D মডেল দিয়ে কাজ করব। তবে আমাদের সত্যিকারের পরীক্ষামূলক মক আপও থাকবে, যেমন এই দেয়ালটা। এই পরীক্ষামূলক দেয়ালটা আমাদের বুঝতে সাহায্য করবে যে আমরা কি বানাচ্ছি, আর তার সব বিবরণ সম্পূর্ণভাবে কাজ করবে। যদি আপনার কাজেরও কোনো মকআপ থাকে, তাহলে আপনাকে সেটা সুপারভাইজারকে সাথে নিয়ে পরীক্ষা করতে হবে, যেন নিশ্চিত হওয়া যায় কাজটা ঠিক কিভাবে করতে হবে। তা না হলে হয়তো সেটা ফেলে দিয়ে পুরোটা আবার করতে হতে পারে। কাজ শুরু করার আগে সুপারভাইজারের সাথে বসে কাজের চিত্র আর প্রস্তুতকারকদের প্রতিস্থাপন নির্দেশনাগুলো ভালোভাবে যাচাই করে নিন। কাজের মান পরীক্ষা করার সময় সাধারণত যে সমস্যাগুলো আমরা পাই তা হলো প্রস্তুতকারকের নির্দেশনা না মানা। প্রত্যেকটা পণ্যই আলাদা, আর প্রস্তুতকারকেরা স্থাপনের পদ্ধতি প্রায় বদলে দিয়ে থাকেন। তাই সবসময় নির্দেশনার একটা কপি সঙ্গে রাখতে হবে। এসব বিষয় আমরা সাধারণত স্থাপনের আগের মিটিংয়েই বিস্তারিত আলোচনা করে থাকি। মাঝে মাঝে আমরা কম্পিউটারেই ধাপে ধাপে পুরো কাজের পদ্ধতি আর পরিণতিটা দেখিয়ে দেই। কোনো প্রশ্ন থাকলে লজ্জা পাবেন না, পরে গিয়ে বিপদ ঘটানোর চেয়ে শুরুতেই বিপত্তি কাটিয়ে ফেলা ভালো। কাজের মান পরীক্ষা করা আমাদের নিয়মিত কাজের একটা অংশ। যারা আপনার কাজের মান পরীক্ষা করবেন তারা আপনার শত্রু নন, তারা আপনার দলেরই লোক এবং ঝামেলামুক্তভাবে উন্নত মানের কাজ নিশ্চিত করতে সাহায্য করছে। যদি আপনার চোখে কোনো অসঙ্গতি ধরা পড়ে তাহলে আপনার সুপারভাইজারকে জানান। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রজেক্টের কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজারকে জিজ্ঞেস করুন। সাইটে পাইপ নিয়ে আসার পর পাইপ মাটিতে রাখা যাবে না, আর পাইপের 2 মাথা অবশ্যই বেঁধে রাখতে হবে। পাইপ বসানোর আগে ও পরে 2 সময়ই পাইপের মুখ ঢাকনা দিয়ে বেঁধে রাখা বাধ্যতামূলক। তা না হলে পাইপে ধুলোবালি ঢুকে সেটা পুরো বিল্ডিংয়ে ছড়িয়ে যাবে। আমরা সবসময় পাইপ বসানোর আগে পাইপের ভেতরটা মুছে নিই, যেন সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কোনো জায়গার কাজ শেষ হয়ে গেলে সেটাকে রক্ষাও করতে হবে। আপনিও যদি কোথাও দেখেন কোনো কাজ রক্ষার উদ্দেশ্যে ঢেকে রাখা হয়েছে, সাবধানে থাকবেন। আর যদি দেখেন কোথাও কোনো ক্ষতি হয়েছে তাহলে তখনই ফোরম্যানকে জানাবেন। অনেক সাইটেই ভূগর্ভস্থ ইউটিলিটি বা ভিত্তি স্থাপনের কাজের সুবিধার জন্য বড় পরীক্ষা কাটা হয়। যখনই 5 ফুটের বেশি গভীরতার পরীক্ষা বা ছোট গর্তে কাজ করতে হবে, সেখানে বাঁধন দিতে হবে ছোট বা ঢালু করে। এর মধ্যে ভিত্তিপ্রাচীর এবং মাটির তীরের মধ্যবর্তী অঞ্চল অন্তর্ভুক্ত। ছাঁচ বা দেয়াল তৈরি শুরু করার পর বড় স্থাপনার জন্য খনন করা বড় গর্ত পরীক্ষায় পরিণত হতে পারে। যে কোনো পরীক্ষার কাজ শুরু করার আগে রোজ পরীক্ষা করা বাধ্যতামূলক। একজন দক্ষ ব্যক্তি পরীক্ষা করার আগ পর্যন্ত কখনোই কোনো পরীক্ষাতে নামবেন না। সাধারণত পরীক্ষা খনন করা দলের ফোরম্যানই সেই দক্ষ ব্যক্তি হিসেবে বিবেচিত হন। সম্পূর্ণভাবে পরীক্ষা না হওয়া পর্যন্ত কোনো খোলা পরীক্ষাতে 1 মিনিটের জন্য হলেও নামবেন না। নয়তো এমনও হতে পারে যে মাটি সরে গিয়ে আপনি জ্যান্ত দাফন হয়ে গেলেন। সেক্ষেত্রে হয় আপনি থেতলে যাবেন, নয়তো আপনাকে মাটি খুঁড়ে উদ্ধার করার আগেই আপনি দমবন্ধ হয়ে মারা যাবেন। আর পরীক্ষার 25 ফিটের মধ্যে অবশ্যই মই বা র্যাম্প থাকতে হবে। আপনাকে ভারী জিনিস সঠিকভাবে তোলা শিখতে হবে, নয়তো আপনি পিঠে আঘাত পেতে পারেন। ভারী কিছু তোলার সময় জিনিসটা শরীরের কাছাকাছি রাখার চেষ্টা করবেন। পিঠ সোজা রেখে পায়ে ভর দিয়ে জিনিসটা তুলতে হবে। ভারী জিনিস বহন করার সময় হঠাৎ তাড়াহুড়ো করে কিছু করবেন না। আর খেয়াল রাখবেন যেন কোনো সময় আপনাকে হঠাৎ করে থামতে বা সরে যেতে না হয়। আর ভারী কিছু নামাবার সময়ও সাবধানে থাকতে হবে। পায়ে ভর দিয়ে নিচু হবেন, পিঠ কুঁজো করে নয়। মোটামুটি সবাইকে তাদের কাজের মধ্যে ছোটখাটো যন্ত্র ব্যবহার করতে হতে পারে। যদি আপনি কোনো যন্ত্রের ব্যবহার সম্পর্কে সম্পূর্ণ না জেনে থাকেন তাহলে সেটা জেনে তারপর ব্যবহার করবেন। সবার প্রথমে যা করবেন, যন্ত্রটা পরীক্ষা করবেন। সব গার্ড পরীক্ষা করে দেখতে হবে যে যন্ত্রটা ঠিকভাবে কাজ করছে আর কোথাও আটকে বা থেমে যাচ্ছে না। যদি যন্ত্রের তারে কোনো কাটা, ছেঁড়া বা ফুটো থাকে কিংবা প্লাগের কোনো পিন না থাকে, সেই যন্ত্রটা বাতিলের ঘরে রেখে আসতে হবে। বৈদ্যুতিক সরঞ্জামগুলিকে গ্রাউন্ডেড বা ডাবল ইনসুলেটেড করতে হবে। সরঞ্জামটি অস্থায়ী বিদ্যুৎ সংযোগের সঙ্গে যুক্ত থাকলে গ্রাউন্ড ফল্ট সার্কিট ইন্টারাপ্টার ব্যবহার করতে হবে, যেমন একটা এক্সটেনশন কর্ড যেটা কোনো স্থায়ী আউটলেটে যুক্ত আছে। কোনো যন্ত্রের অ্যাটাচমেন্ট বদলানোর আগে বা কোনো পরিবর্তনের আগে অবশ্যই সেটা বিদ্যুৎ সংযোগ থেকে খুলে নিতে হবে। স্কিল স বা করাত ব্যবহারের সময় বেস প্লেটটা ঠিকভাবে লাগাতে হবে যেন সমানভাবে কাট কাটা যায়। এই স্কিল স ব্যবহার করতে আপনাকে অবশ্যই দক্ষ হতে হবে। এয়ার কম্প্রেসর ব্যবহার করার আগে দেখে নেবেন যে হোস কানেকশনগুলো ক্লিপ বা টাই ওয়ার দিয়ে আটকানো আছে কিনা, নয়তো হোসগুলো কাজের সময় খুলে আসতে পারে আর যে কেউ তাতে আহত হতে পারে। আর যদি কোনো গ্যাসোলিন চালিত মেশিন ব্যবহার করতে হয় তখন দেখে নেবেন বাতাস চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা আছে কিনা, কারণ এসব মেশিন থেকে কার্বন মনোক্সাইড নির্গত হয় আর বদ্ধ জায়গায় এই ধোঁয়া প্রাণঘাতীও হতে পারে। আর যথাযথ ট্রেনিং না নেওয়া থাকলে লেজার বা পাউডার অ্যাকচুয়েটেড যন্ত্রের মতো বিশেষ যন্ত্র ব্যবহার করবেন না। আর ইলেকট্রিক্যাল যন্ত্র নিয়ে কথা যখন হচ্ছে তখন এটাও জেনে রাখুন যে কখনোই কোনো ইলেকট্রিক প্যানেলে গিয়ে সুইচ নাড়াচাড়া করবেন না। হতে পারে ওই সার্কিটের অপর প্রান্তে কেউ আছে যার ক্ষতি হতে পারে। অতএব সম্পূর্ণভাবে নিশ্চিত না হয়ে কোনো সুইচে হাত দেবেন না। প্রতি 3 ঘন্টায় একজন করে মারা যাচ্ছে আগুনে।
আর এদের বেশিরভাগেরই মৃত্যু হচ্ছে জ্বলন্ত উপকরণের বিষাক্ত ধোঁয়ায় নিঃশ্বাস নেবার কারণে। কোনো রকম কাটিং, ওয়েল্ডিং বা আগুন দিয়ে কাজ করার আগে অবশ্যই হট ওয়ার্ক পারমিট জোগাড় করতে হবে। এই পারমিটগুলো JE ডান ট্রেইলারে পাওয়া যাবে। কাজ শুরু করার আগে সমস্ত দাহ্য পদার্থ দূরে সরিয়ে রাখতে হবে। যদি কোনো উপকরণ সরানো সম্ভব না হয় তাহলে সেটাকে ঢেকে দিতে হবে ফায়ার ব্ল্যাঙ্কেট দিয়ে। কাজের সময় ফায়ার এক্সটিংগুইশার থাকতে হবে আর সতর্কতার জন্য একজনকে সেখানে পাহারা দিতে হবে এবং কাজ শেষ হওয়ার পরেও অন্তত 30 মিনিট পাহারা দেওয়া চালিয়ে যেতে হবে। গ্যাসোলিন বা অন্যান্য দাহ্য উপকরণ অনুমোদিত সেফটি ক্যানে করে রাখতে হবে, আর ক্যানের গায়ে লেবেল থাকতে হবে যেন দেখেই বোঝা যায় ক্যানে কি আছে। কোনো যন্ত্রে তেল ঢালার সময় যন্ত্রটা অবশ্যই বন্ধ রাখতে হবে এবং সে সময় কোনোভাবেই ধূমপান করা যাবে না। অক্সিজেন আর অ্যাসিটিলিনের বোতল সোজা করে বসিয়ে শেকল দিয়ে বেঁধে রাখতে হবে এবং কোনো ধরনের দাহ্য উপকরণের কাছাকাছি রাখা যাবে না। বোতল খালি থাকলেও একই রকম সতর্কতা অবলম্বন করতে হবে। গ্যাসের বোতলের অন্তত 20 ফুটের মধ্যে অন্য গ্যাসের বোতল রাখা যাবে না, অথবা 1 ঘন্টার ফায়ার ওয়াল দিয়ে আলাদা করে রাখতে হবে। আপনার জানা থাকতে হবে যে আপনার নিকটস্থ ফায়ার এক্সটিংগুইশার যন্ত্রটা কোথায় আর কিভাবে সেটা হাতে পাওয়া যাবে, নয়তো প্রয়োজনের সময় সেটা দিয়ে আপনার খুব একটা উপকার হবে না। যন্ত্রটা পরীক্ষা করে দেখুন যে সেটা চার্জ করে কিনা, তবে হ্যান্ডেলে চাপ দিয়ে দেখার চেষ্টা করবেন না, কারণ তারপরে সেটার চাপ কমে যাবে এবং প্রয়োজনের সময় সেটার কাজ করবে না। এক্সটিংগুইশার ব্যবহারের ক্ষেত্রে মনে রাখতে হবে একটা শব্দ পাস, পুল দ্য পিন, এইম দ্য নজল, স্কুইজ দ্য হ্যান্ডেল এবং সুইপ দ্য নজল। তবে সেটা আগুনের ভিত্তিতে। আগুন লেগে গেলে সেটা যদি একদমই অল্প পরিমাণে না হয় তাহলে সবার আগে অন্যদের সতর্ক করতে হবে যে সেখানে আগুন লেগেছে। আগুনের মতো পানিও আমাদের অনেক ক্ষতি করতে পারে। যেটা হতে পারে তা হলো পানির আর্দ্রতা উপকরণের মধ্যে ঢুকে ছত্রাক উৎপন্ন করতে পারে, আর সেটা অনেক বড় সমস্যা তৈরি করবে। তাই প্রথমে পানি পরিষ্কার করে সমস্ত উপকরণ পরীক্ষা করে দেখতে হবে। ড্রাইওয়াল, ট্রিম বা ক্যাবিনেট নিশ্চিত হতে হবে যে পানির জন্য কোথাও কোনো ক্ষতি হয়নি। কোথাও কোনো ভেজা বা নষ্ট উপাদান দেখলে সেটাকে অবহেলা না করে তখনই ফোরম্যানকে জানাতে হবে, নয়তো দেখা যাবে ছত্রাক পুরো বিল্ডিংয়ে ছড়িয়ে যাচ্ছে। আমরা মনে করি বড় সমস্যা তৈরি হবার চেয়ে নষ্ট উপাদানটা সরিয়ে ফেলাই ভালো। সোজা কথা, কাজের জায়গায় পানি থাকাটা ঠিক না। কোথাও অপ্রত্যাশিত পানি দেখলে হয় পরিষ্কার করুন, নয়তো ফোরম্যানকে জানান। বিল্ডিংয়ের বাইরের পরত তখনই কাজ করবে যদি ভেতরের সবকিছু ঠিকঠাক স্থাপন করা হয়। যদি বিল্ডিং পেপারের কোথাও কোনো ছেঁড়া বা নষ্ট কিছু দেখেন, অথবা যদি মনে হয় যে কিছু একটা ঠিক নেই, কাজ বন্ধ করে আগে নিজের সুপারভাইজারকে জানান। জায়গাটা ঢেকে ফেলার আগেই ঠিক করতে হবে, নয়তো পরে সেটা আরও বড় সমস্যা তৈরি করবে। অপরিচ্ছন্নতার কারণে কাজের জায়গায় পিছলে পড়া বা আছাড় খাওয়ার মতো ঘটনা ঘটে। তাই বাড়ি যাওয়ার আগে অবশ্যই কাজের জায়গাটাকে যথাসম্ভব পরিষ্কার করে রেখে যেতে হবে। আপনার কাজের জায়গা পরিষ্কার রাখার দায়িত্ব আপনার। অবশিষ্টাংশ, খণ্ডাংশ, যে কোনো কিছু যেটাতে হোঁচট খেয়ে পড়ে যাবার সম্ভাবনা আছে, মাচা, সিঁড়ি, র্যাম্প আর অন্যান্য কাজের জায়গা থেকেও সেগুলো উঠিয়ে ময়লা ফেলার জায়গায় নিয়ে ফেলতে হবে। যদি দেয়ালে, পাইপে বা কোথাও কোনো ময়লা দেখতে পান, তুলে ফেলুন, অন্য কারো জন্যে ফেলে রাখবেন না। আমাদের প্রতিষ্ঠানে জাতি, বর্ণ, লিঙ্গ, ধর্ম, প্রবীণ অবস্থা, যৌন অভিযোজন, জাতীয়তা, বয়স, অক্ষমতা বা প্রতিবন্ধিতার উপর ভিত্তি করে বৈষম্য করা সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা কোনোভাবে হয়রানি বা ভয় দেখানো সহ্য করব না। আপনার সাথে এমন কিছু হলে যে কোনো সাইট সুপারভাইজারের কাছে গিয়ে রিপোর্ট করুন। কেউ কোনো কর্মীকে বা সাইটের পাশ দিয়ে যাওয়া কোনো পথচারীকে গালি দিলে বা নোংরা কথা বললে সেটাও একটা সমস্যা, আর আমাদের তা জানতে হবে। আমাদের লক্ষ্য হচ্ছে কাজে সবাইকে সফল হবার সুযোগ নিশ্চিত করা। যাই হোক, এ পর্যন্তই। সবকিছুই মনে রাখতে হবে। তবে সবচেয়ে জরুরি ব্যাপার হচ্ছে নিজের দিকে নজর দেয়া। কাজে মনোযোগ দিন, দরকার হলে সাহায্য চান, আর নিজের পাশের কর্মীটির দিকেও খেয়াল রাখুন যেন দুজনেই নিরাপদে ফিরতে পারেন। আমাদের কাজ প্রায় শেষ, তবে কাজে যাওয়ার আগে আপনাদের আরও একটা জিনিস দেখা দরকার।